বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে বেশ কয়েকটা স্টক স্পেসিফিক ডিসকাস করব, যার মধ্যে সিডিএসএল কোম্পানিটা নিয়ে আমার পার্সোনাল মতামত এই রেঞ্জে কি রয়েছে, বিডিএল কোম্পানিটা, ভারত ডায়নামিক লিমিটেড কোম্পানিটা, আরইসি লিমিটেড, পাওয়ার ফিনান্স কর্পোরেশন, এই ধরনের কোম্পানিগুলোতে আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি শেয়ার করব। এবং একই সাথে লাস্ট এক সপ্তাহে আমার চ্যানেলে প্রচুর নতুন ভিউয়ার্স এন্ট্রি নিয়েছে। তারা বেশ কিছু ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রিলেটেড কোয়ারিজ আমার সামনে রেখেছে, যার মধ্যে পিই জি রেশিও এবং মার্কেট এখন টপ বানাচ্ছে, এখন কিভাবে ইনভেস্টমেন্ট করা উচিত, ফান্ডামেন্টাল রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। আমি আশা করছি এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখলে কোনো কোম্পানিতে আপনি ভুলবশত কোথায় ফেসে যাচ্ছেন সেটা সম্পর্কে আপনার আইডিয়া হবে, এবং ফান্ডামেন্টাল রিলেটেড বেশ কিছু কোয়ারিজের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই আপনার সামনে দেব, যে কারণে স্টক মার্কেটের এক্সপিরিয়েন্স এবং নলেজকে অবশ্যই কিছুটা হলেও শার্প করতে পারবেন বলে আমি মনে করছি। তো ডেফিনেটলি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন যদি স্টক মার্কেট নিয়ে আপনি সিরিয়াস থাকেন। আর এই ধরনের যদি ফান্ডামেন্টাল রিলেটেড কোনো কোয়ারিজ আপনার মাথায় ঘুরছে, তাহলে সেই কোশ্চেনটা আপনারা আমার কাছে ছুড়ে দিতে পারেন। আমার তরফ থেকে বেস্ট যদি কোশ্চেন মনে হয়, তাহলে আপনার কোশ্চেনটা বাছাই করে নেক্সট উইকেও আমি আপনার সামনে সেই কোশ্চেনটার বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি আপনার কোশ্চেনটা নিয়ে আমার চ্যানেলের আদার্স ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবারের কিছুটা হলেও নলেজ গেইন হয়, অবশ্যই আপনার কোশ্চেনটা এখানে ডিসকাশন হবে। তো চলুন কোশ্চেন গুলো নেওয়ার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন এক এক করে কোশ্চেন নেওয়া যাক। সবার প্রথম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করেছে অমৃত কুমার। তার অ্যাকচুয়ালি দুটো কোশ্চেন রয়েছে আর দুটোই খুবই ইম্পর্টেন্ট। তিনি প্রথম কোশ্চেন করেছেন, আমি যে একটু আগেই দুটো কোম্পানি নিয়ে ডিসকাস করেছিলাম, তার কোশ্চেন হচ্ছে সেই কেমিক্যাল কোম্পানিটা 2 এর পিই জি রেশিওতে ট্রেড করছিল, 2 টাইম পিই জি রেশিও। এবং তার কোশ্চেন হলো যে কিভাবে কোন ভিত্তিতে এই 2 টাইম পিই কোম্পানিটা ভালো বলছি সেটা বুঝিয়ে দিলে একটু ভালো হয়। তো সবার প্রথমে পিই জি রেশিওর মানে কি এবং কোথায় এটার ইউজ হয়ে থাকে। দেখুন, যখন কোনো একটা কোম্পানি কত পিতে ট্রেড করছে সেই পি রেশিওটা সঠিক কিনা, কারণ কোনো কোনো ইন্ডাস্ট্রিতে 10-এর পি রেশিও হাই হতে পারে, আবার কোনো ইন্ডাস্ট্রিতে 40-এর পি রেশিও সস্তা হতে পারে। যে কারণে আপনার কোম্পানির পি রেশিওটা ঠিক আছে কিনা সেটা বলবে আপনার কোম্পানির পিই জি রেশিও। এবার ধরুন কোনো কোম্পানির যদি পিই জি রেশিও 1-এর নিচে থাকে, তাহলে ধরে নেবেন আপনার কোম্পানি যতটা প্রফিট জেনারেট করছে সেই হিসেবে আপনার কোম্পানির পিই রেশিওটা সস্তা রয়েছে। মানে 1-এর নিচে পিই জি রেশিও মানে কোম্পানির পি রেশিও সস্তা রয়েছে, অতটা পিই ডিমান্ড করার যোগ্যতা কোম্পানির মধ্যে রয়েছে। আর হায়ার লেভেল হচ্ছে 4 টাইমস। কোনো কোম্পানি যদি পিই জি রেশিও 4 গুণের উপরে চলে গেছে, তার মানে কোম্পানিটা যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানিটা এক্সট্রিমলি হায়ার পি রেশিও ডিমান্ড করছে। তো 1 থেকে 4-এর মধ্যে যদি পি রেশিও থাকে, তাহলে তাকে আপনি রিজনেবল পিই রেশিও বলতে পারেন। পিই জি যদি 1 থেকে 4-এর মধ্যে থাকে, তাহলে সেই পিই রেশিওটা রিজনেবল পিই রেশিও। আর 1-এর নিচে হলে তো কোনো কথাই নেই, আর 4-এর উপরে হলে আপনাকে অ্যাডভান্স অ্যানালাইসিসের প্রয়োজন আছে, ভালো করে খুঁটিয়ে দেখার প্রয়োজন আছে। সেকেন্ড কোশ্চেন তার রয়েছে, যেখানে মার্কেট কন্টিনিউ হাই বানাচ্ছে এবং এখান থেকে একটা বড় কারেকশনের চান্স রয়েছে, অবশ্যই রয়েছে। তো তার কোশ্চেন হলো, এই হাই মার্কেটে লং টার্মের জন্য কি কোথাও এন্ট্রি নেওয়াটা ঠিক হবে? দেখুন, সবার প্রথম পয়েন্টস, স্টক মার্কেটে যদি আপনি ভ্যালুয়েশন হিসেবে দেখেন এবং মার্কেটকে যদি ভ্যালুয়েশনের দুটো মেইন রেশিও দেখেন, তাহলে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও, যেটাকে আপনার বাফেট ইন্ডিকেটর হিসেবে জানি, সেই হিসেবেও ইন্ডিয়ান মার্কেট এক্সট্রিমলি হায়ার লেভেলে রয়েছে। এবং যদি আপনি মার্কেটের পি রেশিও হিসেবে দেখেন, তাহলেও কিন্তু ইন্ডিয়ান মার্কেটের ইন্ডেক্স কোনো মতেই সস্তা নেই। এবং তার এগেইনস্টে গ্লোবাল মার্কেটের আদার্স মার্কেটগুলো সব ইন্ডেক্স কিন্তু সস্তাতে রয়েছে। তো ডেফিনেটলি মার্কেট হায়ার রেঞ্জে রয়েছে, কিন্তু ইন্ডিয়া একটা ভালো গ্রোথও করছে, এবারে জিডিপি ডেটাও কিন্তু ভালো এসছে। তো ডেফিনেটলি সেই হিসেবে দেখতে গেলে মার্কেট হায়ার ভ্যালুয়েশনে রয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে, মার্কেটকে আপনি যদি টাইমিং করতে যান তাহলে আপনি ফেসে যেতে পারবেন। আমি মনে করি এবং আমি আমার গ্রুপ থেকে যেটা শিখেছি, যে পোর্টফোলিওকে কখনো জিরো করা চলবে না। তো যেহেতু মার্কেট হাইয়ের আশেপাশে আছে, আমি পার্সোনাল ক্লাসেও যেটা শিখিয়ে থাকি, মার্কেট যত উপরের দিকে যাবে আমি তত সেফটি খুঁজবো, মানে লার্জ ক্যাপ কোম্পানির সাথে যাওয়ার চেষ্টা করব এবং সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানির সাথে যাওয়ার চেষ্টা করব। আর মার্কেট যত নিচের দিকে যাবে তত রিস্কি কোম্পানি গেলেও চলবে, ভুল করলেও তার ভুলের ক্ষমা আছে। তো সেই হিসেবে আজকের কারেন্ট মার্কেট কন্ডিশনে আপনি 50 থেকে 60% ইনভেস্টেড থাকুন, আর বাকি টাকাটা আপনি ক্যাশে হোল্ড করুন। যদি মনে করুন আপনার পোর্টফোলিওতে অলরেডি 60% ইনভেস্টেড হয়ে গেছে, মনে করুন 1 লাখ টাকার মধ্যে 60,000 টাকা আপনার ইনভেস্ট হয়ে গেছে, তাহলে আপনি ফ্রেশ ইনভেস্ট করতে পারবেন না। কিন্তু যদি আপনি 60%-এর কম ইনভেস্টেড থাকেন, তাহলে অবশ্যই এখানেও ফ্রেশ এন্ট্রি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, যদি আপনার একটু মিনিমাম 2 থেকে 3 বছর লং টার্ম ভিউ থাকে।
তাই ডেফিনেটলি যদি মার্কেট কোনো কারণবশত ডাউনেও আসে, আর যে কোম্পানিগুলো আমি ডিসকাস করছি সেগুলো আদার্স কোম্পানির তুলনায় ডাউন সাইড রিস্ক খুবই কম, যেখানে মার্কেট ডাউনে গেলে বাকি 40% যে ক্যাপিটাল আছে সেটা দিয়ে আপনি অ্যাভারেজ করতে পারবেন। আর মার্কেট যদি এখান থেকে উপরের দিকে যায় তাহলে যে 60% আপনি ইনভেস্টেড রয়েছেন সেটা দিয়েও আপনি প্রফিট কামাতে পারবেন। তো মার্কেট উপরে গেলেও তার বেনিফিট পাবেন, মার্কেট নিচে গেলে তো কোনো কথাই নেই, গ্রেট কোম্পানিগুলোকে আরো লোয়ার লেভেলে আপনি অ্যাভারেজ করতে পারবেন, 40% ক্যাপিটালকে সেখানে ইউজ করতে পারবেন। তো আশা করছি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। নেক্সট কোশ্চেন করছেন বাবুন, অ্যাকচুয়ালি আমার থেকে সিনিয়র হতে পারে, তবে ওনার সান নেমটা এখানে দেওয়া নেই। তার কোশ্চেন রয়েছে ভিগার্ড ইন্ডাস্ট্রিজ কোম্পানিটায় 2% লসে আছে, এই কোম্পানিটাকে হোল্ড করা উচিত? সবার প্রথমে দেখুন, কোনো কোম্পানি মাত্র 2% নেগেটিভের জন্য যদি আপনার ভয় লাগছে, তাহলে স্টক মার্কেট সিম্পল কথা আপনার নয়, আপনার জন্য নয়। কারণ স্টক মার্কেটে যে কোনো কোম্পানিতে এন্ট্রি নিলে আপনার যে কোনো সময় ভালো কোম্পানি, গ্রেট থেকে গ্রেট কোম্পানিও 10 থেকে 15% নেগেটিভে যেতে পারে, সের জন্য আপনাকে তৈরি থাকতেই হবে। আর 10% নিচে গেলে যদি আপনার ভয় লাগছে, তার মানে সেই কোম্পানিটা সম্পর্কে আপনার যথেষ্ট অ্যানালাইসিস করা নেই, কোম্পানিটার ভ্যালুয়েশন, কোম্পানিটার বিজনেস মডেল আপনার কাছে ক্লিয়ার নেই, ভবিষ্যতে ফিউচার গ্রোথ পোটেনশিয়াল ক্লিয়ার নেই, যে কারণে ভয় লাগছে। তো আমি সবাইকে সাজেস্ট করব, এই ভিডিওটি যারা দেখছেন, যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার সময় যে কোনো কোম্পানি 10% নিচে যেতেই পারে, তখন আপনার ভয় লাগবে না যদি সেই কোম্পানির ফান্ডামেন্টাল আপনার কাছে ক্লিয়ার থাকে। তো কোনো কোম্পানিতে যতক্ষণ ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন এবং বিজনেস মডেল ক্লিয়ার না হবে, সেখানে একটা টাকাও ইনভেস্ট করা উচিত নয় বলে আমি মনে করি। আর আমার পার্সোনাল ওপিনিয়ন, ভিআই কোম্পানিটা যদি আপনি দেখেন, ভোডাফোন আইডিয়ার কথা বলছি না, ভিগার্ড ইন্ডাস্ট্রিজ, এই কোম্পানিটা তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো ডেফিনেটলি এখানে ফ্রেশ ইনভেস্ট করে তো আপনি টপেই ইনভেস্ট করেছেন, রিটেল না বুঝে ইনভেস্ট করে, যেখানে রিটেলই সবসময় ফাঁসে। তবে এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন, হয়তো এখান থেকে উপরে যেতে পারে, আবার নিচেও যেতে পারে, কি করবেন পার্সোনাল ডিসিশন আপনার। নেক্সট কোশ্চেন করেছেন সুভাষ চন্দ্র ঘোষ, তার অনেকগুলো কোশ্চেন রয়েছে। অ্যাকচুয়ালি তার কোশ্চেনের মধ্যে আমি তার কোশ্চেনটা নেওয়ার আগে আরো একটা কোশ্চেন নেব। এটা করেছেন তন্ময় বাবু, তার কোশ্চেন রয়েছে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ কোম্পানিটা নিয়ে যদি কিছু ভিউ দিই। তো ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ কোম্পানিটা যদি আমি বলি, তাহলে কোম্পানি সুপার গ্রেট, কোনো কথা হবে না। আমি যদি একবার কোম্পানিটাকে খুব শর্টে অ্যানালাইসিস করি, তাহলে কোম্পানি 1796 মানে 1800 টাকার থেকে 1200 টাকা ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে। কোম্পানির পি রেশিও রয়েছে 13, এবং কোম্পানির যদি আপনি পিইজি রেশিও দেখেন 0.37, তার মানে কোম্পানি এক্সট্রিমলি সস্তা ভ্যালুয়েশনে ট্রেড করছে, ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স রয়েছে। ইন্ডাস্ট্রির তুলনাতেও কোম্পানি সস্তা পিতে ট্রেড করছে। যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন 24.8%, কোম্পানি রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, ডেফিনেটলি সুপার গ্রেড। প্রাইস টু বুক রেশিও হিসেবে কোম্পানির 2.9 এর প্রাইস টু বুকে ট্রেড করছে, তো ডেফিনেটলি কোম্পানিকে হায়ার ভ্যালুয়েশন বলতে পারবো না। প্রফিট এন্ড লস স্টেটমেন্টে কোম্পানি একটা ভালো গ্রোথ করছে, লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে, এবং লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল বটম লাইনও কোম্পানি পোস্ট করে বসে আছে। তো ডেফিনেটলি কোম্পানিতে দেখা যেতে পারে, এবং 1 বছরে এখনো কোম্পানির নেগেটিভ রিটার্নে আছে। তো অবশ্যই ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ স্টকটা আমার ভালো লাগছে, ফ্রেশ এন্ট্রি নিলেও নেওয়া যেতে পারে, তবে এটাকে কোনো রেকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না। নেক্সট কোশ্চেনটা আগের যার কোশ্চেনটা লিখছিলাম, তার কোশ্চেন রয়েছে সুভাষচন্দ্র ঘোষ, যে হাল HAL, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, সেকেন্ড কোম্পানি বিডিএল, ভারত ডায়নামিক লিমিটেড, থার্ড কোম্পানি পারাস ডিফেন্স, নেক্সট কোম্পানি গ্রাফাইট ইন্ডিয়া, যদিও এটা আমার ডিটেল অ্যানালাইসিস করা নেই, এটাকে আমি লিস্টের থেকে বাদ দিলাম। নেক্সট কোম্পানি আছে NHPC। এই প্রত্যেকটা কোম্পানিতে তিনি 20% করে লসে রয়েছেন। এখন এই কোম্পানি ছেড়ে বেরিয়ে যাবেন নাকি এগুলো ধরে রাখবেন? সবার প্রথম পয়েন্টস, এই যে প্রত্যেকটা কোম্পানি, প্রথমে 3টে কোম্পানি বাদ দিয়ে বিডিএল, হাল এবং তার সাথে সাথে আপনি এখানে ধরছেন পারাস ডিফেন্স, এই কোম্পানিগুলো বাদ দিয়ে যদি আপনি NHPC-টা ধরেন, তাহলে NHPC-কে লং রানে ধরা যায়, কোনো অসুবিধা নেই, রিকভারি হয়ে যাবে। বাকি কোম্পানিগুলো অ্যাকচুয়ালি তাদের যতটা পোটেনশিয়াল রয়েছে, নেক্সট 3-4 বছরের রিটার্ন কোম্পানিগুলো দিয়ে দিয়েছে, কারণ কোম্পানির ইপিএস যে হিসেবে গ্রোথ হয়েছে, কোম্পানির পি এক্সপেনশন তার থেকে বেশি হয়েছে, যে কারণে শেয়ারগুলো অ্যাকচুয়ালি আমি মনে করছি এখান থেকে ডাউনসাইড রিস্ক আরো বেশি থাকলেও থাকতে পারে। তবে আপনি কি করবেন পার্সোনাল ডিসিশন আপনার, কারণ কোম্পানির ফান্ডামেন্টালে ততটাও স্ট্রেংথ নেই যতটা কোম্পানিগুলো রিটার্ন দিয়েছে। রিটেল ইনফ্লোর কারণে অ্যাকচুয়ালি স্টকগুলো এক্সট্রিমলি হাই লেভেলে গেছে, এবং রিটেল সবসময় এরকম টপেই ফাঁসে। আমি বারবার এই কোম্পানিগুলো নিয়ে সাবধান করেছিলাম, এই কোম্পানিগুলো অবশ্যই সাবধান হওয়া উচিত, তা না হলে প্রত্যেকবার বুল মার্কেটে যেরকম রিটেল ফাঁসে, এক হাত থেকে বেরিয়ে আরেক হাতে যাবে, যাদের হাত থেকে বেরোচ্ছে তারা তো বেঁচে গেছেন, কিন্তু কোনো না কোনোবার আপনার হাতেও এরকম কোম্পানি আসবে। তো একবার বুল মার্কেটে আপনি যে 10-15% প্রফিট কামাবেন, অন্য আরেকবার কোনো না কোনোবার আপনার হাত থেকে নিয়ে নেবে, যেখানে ভ্যালুয়েশন, ফান্ডামেন্টাল, বিজনেস মডেল, ফিউচার গ্রোথ পোটেনশিয়াল এগুলো ক্লিয়ার হলেই নেওয়া উচিত। পার্সোনাল ওপিনিয়ন যদি আপনি নেন, HAL এক্সট্রিমলি হাই রিস্কি কোম্পানি এই মুহূর্তে, বিডিএল এই মুহূর্তে হাই রিস্কি কোম্পানি,
পারাস ডিফেন্স এই মুহূর্তে হাই রিস্কি কোম্পানি। গ্রাফাইট ইন্ডিয়া আমার অ্যানালাইসিস করা নেই। এনএইচপিসি আমার ফেভারিট কোম্পানিগুলোর মধ্যে একটা, আশা করছি এই কোম্পানিটা রিকভারি করে দেবে। শর্ট টার্মে নেগেটিভ ইম্প্যাক্টে গেলেও ভবিষ্যতে কোম্পানি রিকভারি করবে, কোনো অসুবিধা নেই। নেক্সট কমেন্টস করেছেন কিশোর দাস, ইনি একজন সিনিয়র সিটিজেন। অ্যাকচুয়ালি তার প্রোফাইল পিকচার দেখে বুঝলাম সিনিয়র। তো তার কোশ্চেনটা রয়েছে K&R রেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিটা নিয়ে। তো তার কোশ্চেন রয়েছে, তিনি বলছেন ওই কোম্পানিটা দেখার জন্য, মানে নিউজ বলার জন্য। তো অ্যাকচুয়ালি কোম্পানি যখন আমি দেখতে গেলাম, K&R রেল ইঞ্জিনিয়ার রিটেল এই ধরনের কোম্পানিতে প্রত্যেকবার ফাঁসে। কোম্পানি 158 পি রেশিওতে ট্রেড করছে, এবং যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন, মাত্র 13% রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে। কোম্পানি যদিও ডেট ফ্রি, তো এই ধরনের কোম্পানির সাথে কখনোই যাওয়া উচিত নয়, কারণ 158 পরে পি এক্সপেনশনের চান্স অলমোস্ট জিরো। তো আপনার ভবিষ্যতে এখান থেকে যদি ইপিএস গ্রোথ হয়, মানে কোম্পানি বড় প্রফিট করলেও কোম্পানি যদি এখানে পি রেশিও ডিক্রিজ হয়, তাহলে আপনার শেয়ার প্রাইস ডাউনে চলে আসতে পারে। এরকম ধরনের কোম্পানির সাথে কখনোই যাওয়া উচিত নয়। আপনি যে কোম্পানিতে এন্ট্রি নিচ্ছেন, তার এন্ট্রি লেভেল পি রেশিও অবশ্যই সস্তা থাকতে হবে, তা না হলে লং রানে আপনি কোনো না কোনো দিন ফেসে যাবেন। এগুলোকে মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন করছেন সৌরভ সাহা। তার কোশ্চেন রয়েছে জেটিএল ইন্ডাস্ট্রি কোম্পানিটা নিয়ে যদি কিছু অ্যানালাইসিস করি। তো যদি আমি জেটিএল ইন্ডাস্ট্রিজ কোম্পানিটাকে ওপেন করি, কোম্পানির বিজনেস মডেল আমার কাছে ক্লিয়ার নেই। কোম্পানিটা 278 টাকা হাই বানিয়েছিল, যেখান থেকে কিছুটা ডিসকাউন্টে 240 টাকাতে ট্রেড করছে। 37.7 ধরতে পারেন 38-এর পি রেশিও ডিমান্ড করছে। কোম্পানি রিটার্ন রেশিও হিসেবে 19% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, খুবই ভালো, এবং 23% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে, এটাও খুবই ভালো। ডেট ফ্রি কোম্পানি, একটা পয়সাও ঋণ নেই। কোম্পানির পিইজি রেশিও একদমই সস্তা রয়েছে, তার মানে ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স রয়েছে। ইন্ডাস্ট্রি 27-এর পি রেশিও ডিমান্ড করে 27, যার এগেইনস্টে এই কোম্পানি 37-এর পি রেশিও ডিমান্ড করছে, কোনো অসুবিধা নেই, কারণ কোম্পানির প্রফিট গ্রোথ বলছে পিইজি রেশিও হিসেবে কোম্পানির পি রেশিও সস্তা রয়েছে। আমি যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই, তাহলে কোম্পানি একটা বাম্পার লেভেল গ্রোথ করেছে, সুপার ডুপার গ্রোথ। এবং যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, তাহলে একটা সুপার গ্রোথ রয়েছে। লাস্ট 5 বছরে মাত্র 20 কোটি থেকে কোম্পানির বটম লাইন বেড়ে, মানে প্রফিট বেড়ে 128-এ চলে গেছে। কোম্পানি রিটার্ন কত দিয়েছে? লাস্ট 3 বছরে 45% সিএজিআর রিটার্ন দিয়েছে, ভালো, এক্সট্রিমলি হাই রিটার্ন। 1 বছরে 17% রিটার্ন। তো দেখা যেতে পারে ফ্রেশ এন্ট্রির ক্ষেত্রে একটু বুঝে শুনে এন্ট্রি নিতে হবে, নিজের রিস্ক নিজের কাছে রাখবেন। আমার স্ট্র্যাটেজিতে ফিট বসে না, কারণ আমার স্ট্র্যাটেজিতে আমি একজন ভ্যালু ইনভেস্টর। তো ভ্যালু না পেলে আমি ইনভেস্ট করি না, যদিও কোম্পানির মধ্যে ভ্যালু রয়েছে, কিন্তু কোম্পানির রিটার্নও প্রোভাইড করে দিয়েছে অতীতে, যে কারণে কোম্পানিটাকে আমি একটু অ্যাভয়েড করব। কারণ 5 বছরে কোম্পানি 97% কম্পাউন্ডেড রিটার্ন প্রোভাইড করেছে প্রত্যেক বছর, মানে প্রত্যেক 5 বছরে সিএজিআর হিসেবে 97% করে, এক্সট্রিমলি হাই রিটার্ন। কোম্পানি সুপার গ্রেড, রিটার্নও ভালো জেনারেট করে, বাম্পার লেভেল গ্রোথও করছে, কিন্তু কোম্পানি যে রিটার্ন দিয়েছে সেটা কোম্পানির জাস্টিফাই করছে না ফ্রেশ এন্ট্রির জন্য। তো এটাই আমার পার্সোনাল ওপিনিয়ন। সেকেন্ড, নেক্সট কোশ্চেন করেছেন মানস কুমার দাস। তার কোশ্চেন রয়েছে ইয়েস ব্যাংক। ইয়েস ব্যাংক শেয়ারটি কি এই লেভেলে ফ্রেশ পারচেস করা যেতে পারে? তো আমি এখানে ইয়েস ব্যাংক কোম্পানিটাকে উঠাই, আমি এখানে স্ক্রিনারে ওপেন করে নিচ্ছি, একটুখানি ওয়েট করুন। স্ক্রিনারে যে গেলাম আমি, ইয়েস ব্যাংক যদি আমি ওপেন করি, তাহলে ইয়েস ব্যাংক কোম্পানিটা আমি ভ্যালুয়েশন হিসেবে যদি আমি দেখি, তাহলে 50-এর পি রেশিওতে ট্রেড করছে। টার্ন অ্যারাউন্ড কোম্পানি, অথবা যে কোম্পানিতে ভ্যালুয়েশন রিরেটিং হওয়ার চান্স রয়েছে, অথবা পিই রিরেটিং হওয়ার চান্স রয়েছে, সেখানে পি রেশিও মানে অ্যাভয়েড করতে পারেন, এবং পিই রেশিও আপনি অ্যাভয়েড করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাত্র 3% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, এবং কোম্পানি যদি আমি প্রাইস টু বুক রেশিও দেখি, প্রাইস টু বুক ভ্যালু 1.65। বাকি কোম্পানির টার্নারাউন্ড স্টোরির মধ্যে দিয়ে চলছে। ইয়েস ব্যাংকে অ্যাকচুয়ালি প্রত্যেকটা লেভেলে রিটেল ইনভেস্টর ফেসে আছে। 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা, 400 টাকা থেকে শুরু করে প্রত্যেক লেভেলে রিটেল ইনভেস্টর ফেসে আছে, যে কারণে অ্যাকচুয়ালি কোম্পানিটা পারফরমেন্স করছে না। কারণ যার প্রাইস আসছে সে সেখানে এক্সিট করছে, জাস্ট হাত বদল হচ্ছে, যে কারণে কোম্পানিটা পারফরমেন্স করছে না। তবে লং রানে এখান থেকে হারানোর কিছু নেই, তবে এখান থেকে পাওয়ার অনেক কিছু থাকলেও থাকতে পারে, যদি একটু হোল্ডিং রাখতে পারেন, যদি আপনার পেশেন্স থাকে, ধৈর্য থাকে, ডেফিনেটলি রাখতে পারেন। রিস্ক ফ্রি কোম্পানি, ভবিষ্যতে এখান থেকে উপরে গেলেও যেতে পারে, এ নিয়ে কোনো ডাউট নেই, এবং কোনো রিস্ক নেই, এটুকু আমি বলতে পারি। পার্সোনালি আপনি কি করবেন সেটা আপনার ডিসিশন। নেক্সট কোশ্চেন করেছেন অভিজিৎ দাস, ইনি অ্যাকচুয়ালি একদম বিগিনার ইনভেস্টর। তার কোশ্চেন আছে, আমি যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকটা ডিসকাস করেছিলাম, তিনি বলছেন কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও 7.7 টাইম রয়েছে। তো মাথায় রাখবেন, যখন আপনি কোনো ব্যাংকিং কোম্পানি অথবা এনবিএফসি, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস, এরকম টাইপের কোনো কোম্পানি অ্যানালাইসিস করছেন, সেই কোম্পানির ক্ষেত্রে ডেট টু ইকুইটি রেশিও অ্যাভয়েড করতে হয়। কারণ ব্যাংকিং কোম্পানি এবং এনবিএফসি, এদের কাজই হচ্ছে সাধারণ মানুষের থেকে টাকা ওঠানো,
মানে পয়সা বড় করা এবং সেটাকে অন্য কারোর কাছে সেই পয়সাটা ধার দেওয়া। তো ডেফিনেটলি তারা ইন্টারেস্টের মাধ্যমে প্রফিট কামায়, যে কারণে তারা নিজেদের ক্যাপিটালে বিজনেস করে না, অন্যের কাছ থেকে ক্যাপিটাল ধার নিয়ে বড় করে সেই পয়সায় বিজনেস করে। তো ব্যাংকিং কোম্পানি এবং এনবিএফসি কোম্পানি, সিম্পল পয়েন্ট, যে কোম্পানি অন্য কারোর কাছ থেকে টাকা ধার নিচ্ছে সেই টাকাটাকে অন্য কাউকে ধার দিচ্ছে, সেই বিজনেস মডেলের ক্ষেত্রে আপনাকে ডেট টু ইকুইটি রেশিও অ্যাভয়েড করতে হবে, সেখানে আপনার রিটার্ন অন ইকুইটি রেশিও অ্যাড করতে হবে, সেখানে আরওসিও অ্যাভয়েড করতে হবে, সেখানে আপনি ভ্যালুয়েশন হিসেবে কিন্তু প্রাইস টু বুক রেশিওকে অ্যাড করুন। প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে 4 টাইমের নিচে হলে তাকে আপনি রিজনেবল বলতে পারেন, আর 1 টাইমের নিচে থাকলে তো যে কোনো কোম্পানি সস্তা। তো সিম্পল পয়েন্টস, ব্যাংকিং কোম্পানি এবং এনবিএফসির ক্ষেত্রে ডেট টু ইকুইটি রেশিও অ্যাভয়েড করা উচিত এবং সেখানে আরওসিই অ্যাভয়েড করা উচিত, মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অ্যাভয়েড করা উচিত। আরওই কে গুরুত্ব দেবেন এবং প্রাইস টু বুক ভ্যালুকে গুরুত্ব দেবেন এবং আরওএ কে সব থেকে বেশি গুরুত্ব দেবেন, মানে রিটার্ন অন অ্যাসেট। নেক্সট কোশ্চেন করেছেন অনির্বাণ দে। অনির্বাণ দে কোশ্চেন রয়েছে, তিনি সিডিএসএল কোম্পানিটা নিয়ে জানতে চাইছেন। সিডিএসএল কোম্পানিটাকে যদি আমি ধরি তাহলে কোম্পানি সুপার গ্রেট এবং বিজনেস মডেল আমার সুপার গ্রেট লাগে। এখান থেকে নেক্সট 10-20-20 বছরও কোম্পানির বিজনেস মডেল স্টেবল থাকবে, কোনো ডাউট নেই, এবং এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং মনোপলি বিজনেস কোম্পানি করছে। কিন্তু যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন তাহলে কোম্পানি এক্সট্রিমলি হাই লেভেলের একটা সিএজিআর মানে কম্পাউন্ডেড অ্যানুয়াল রিটার্ন প্রোভাইড করেছে, যে কারণে কোম্পানিটাতে ফ্রেশ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বারবার সাবধান করছি, বুল মার্কেটের এন্ডিং এ এই ধরনের কোম্পানিতে রিটেল ফাঁসে। লাস্ট 5 বছরে কোম্পানি 71% কম্পাউন্ডিং রিটার্ন প্রোভাইড করেছে, লাস্ট 3 বছরে 34% কম্পাউন্ডিং রিটার্ন, লাস্ট 1 বছরে 152% রিটার্ন প্রোভাইড করেছে। ফ্রেশ ইনভেস্টমেন্ট আমি কাউকেই করতে বলবো না, তবে যদি আপনার লোয়ার লেভেলে ধরা থাকে এক্সিট করতেও বলবো না, লং রানে আপনি হোল্ড করতে পারেন। ডেফিনেটলি কোম্পানি সুপার গ্রেট, ফান্ডামেন্টাল সুপার গ্রেট, বিজনেস মডেল তো মনোপলি বিজনেস, কোনো ডাউটই নেই। তো আশা করছি আপনার অ্যান্সার আপনি পেয়ে গেছেন। ফ্রেশ ইনভেস্ট করা যাবে না, আর অ্যালোকেশন কিন্তু ঠিক রাখতে হবে, এটা মাথায় রাখবেন। আজকে লাস্ট কোশ্চেন করেছেন অতনু দাস। তার কোশ্চেন আছে, মার্কেট কি এখান থেকে পড়তে পারে? জাস্ট 10 মিনিট আগে ভিডিও বানানোর আগে কোশ্চেনটা আমার কাছে এসেছে। মার্কেট এখান থেকে যে কোনো সময় 10-12-15% কারেকশন হতে পারে, তবে এক্সাক্ট কোন লেভেল থেকে কারেকশন হবে সেটা আমি কেন, বেঞ্জামিন গ্রাহামও বলতে পারবে না, এবং ইন্ডিয়ার সাকসেসফুল ইনভেস্টর এমনকি ওভারঅল ওয়ার্ল্ডের সাকসেসফুল ইনভেস্টর মিস্টার ওয়ারেন বাফেট পর্যন্ত বলতে পারবে না। কারণ মার্কেটের টাইমিং করা আজ অব্দি কেউ করতে পারেনি এবং ভবিষ্যতেও কেউ করতে পারবে না। করতে পারবে একমাত্র দুজন, এক হচ্ছে ভগবান আর এক হচ্ছে মিথ্যুক, তারা সবই করতে পারবে। আর যদি মার্কেট কারেকশনের কথা বলি, যে কোনো মুহূর্তে মার্কেট পড়তে পারে, তবে ইনভেস্টেড থাকতে হবে। 60% ইনভেস্টেড থাকুন, বাকি 40% ক্যাপিটাল রিজার্ভে রাখুন। মার্কেট পড়লে সেখানে আপনি অ্যাভারেজ করতে পারবেন। আর মার্কেটকে টাইমিং করতে যাবেন না, পুরো পোর্টফোলিও যদি ক্লিয়ার করে দেন তাহলে কিন্তু আপনার হয়তো আপনার অজান্তে মার্কেট এখান থেকে আরো 2 বছরও কিন্তু কন্টিনিউ চলতে পারে। যেমন 2003 থেকে 2007 পর্যন্ত মার্কেট একতরফা বুল মার্কেট চলেছিল, হয়তো এবারেও সেরকম চলতে পারে, কে বলতে পারে। যে কারণে আপনাকে 50-60% ইনভেস্টেড থাকতে হবে। যদি মার্কেট এখান থেকে উপরে যেতে থাকে তার বেনিফিট সেখান থেকে পাবেন, আবার মার্কেট যদি নিচে পড়ে তাহলে 40% যে ক্যাপিটালটা রয়েছে সেটাকে আপনি অ্যাভারেজের কাজে লাগাতে পারবেন। আশা করছি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। আর আজকে এই অবধি, যদি আপনাদের মনে কোনো ধরনের কোশ্চেন থাকে ফান্ডামেন্টাল রিলেটেড বা স্টক স্পেসিফিক, জাস্ট কোনো কোম্পানিকে কখন কিনবো এবং কখন বেচবো সেটা বাদ দিয়ে, মানে এই কোম্পানিটা কিনবো কিনা বা এই কোম্পানিটা বেচবো কিনা, কারণ সেটা কিন্তু সেবি রেগুলেশনের এগেইনস্ট থাকে, এরকম কোশ্চেন বাদ দিয়ে নর্মাল ফান্ডামেন্টাল রিলেটেড কোশ্চেন করুন, নলেজেবল কোশ্চেন করুন, যেগুলোর মাধ্যমে সবার নলেজ আসবে, ডেফিনেটলি আপনার কোশ্চেনের অ্যান্সার পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন, স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, যেখানে A to Z স্টক মার্কেট অ্যানালাইসিস, কখন ইনভেস্ট করবেন, কখন এক্সিট করবেন, কখন টপ বানাচ্ছে মার্কেট, কখন বটম বানাচ্ছে, তার কি কি সাইন রয়েছে, কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে, কোন কোম্পানি অরিজিনাল ডেটা দিচ্ছে, ফাইনাল কোন কোম্পানিতে এন্ট্রি করবেন, কিভাবে সেটা ডিসাইড করবেন, সমস্ত পয়েন্টস গুলো A to Z শেখার জন্য পার্সোনাল ক্লাসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।